এরকম কথা আমি শুনেছি। আপনি যদি মনে হয় আপনি বলেছেন আপনি শুনেছেন, আপনারা একটা স্টাডি করেন, এটা সংবাদপত্রের দায়িত্ব। যদি এবং এই স্টাডিকে আপনি যদি একটা ধারণাকে কনফ্রন্ট করতে চান, এখন আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না। আপনি নিজেও বলেছেন আপনি অনেকের মুখে শুনেছেন। আমি যাদের মুখে শুনেছি তারা আসলে মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে, যাদের একটা সরাসরি অবস্থান আছে, বা অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন 92% দেশের মুসলমানের দেশে শুধু মুসলমানদেরই সবকিছু পাওয়া উচিত, তাদের কাছে আমি বেশি শুনেছি আর কি। একটা প্রায় শুনি যে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মানে সম্প্রদায়গত অবস্থান অনেক সময় এটার মধ্যে কাজ করে। যে অনেক সময় মনে হয় যে হিন্দু মুসলমান এবং তাদের পারস্পরিক সম্পর্ক, ঐতিহাসিক বিভাজন ইত্যাদি নানা কারণে এইটা। আপনি কি মনে করেন যে এই সম্প্রদায়গত অবস্থান, যেমন ভারতে আমরা দেখছি যে একটি রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে পুরনো একটি মসজিদের জায়গায়, এই ব্যাপারগুলি কি আসলে ক্রিয়া করে? আমি একই প্রশ্ন জনাব তৌহিদ হোসেনকেও করতে চাই। মানে যত না এই ব্যাপারটা বাস্তব বা এই মুহূর্তে, তাতে অনেক বেশি এটি ঐতিহাসিক এবং এটার একটা প্রেক্ষাপটও সাংঘাতিকভাবে আমাদের বিবেচ্য, এবং এটা সম্প্রদায়গত অবস্থানও আসলে এটার বিবেচনা করতে হবে। সম্প্রদায়গত অবস্থান শুনেন, সম্প্রদায়গত অবস্থান কিছু মানুষের মধ্যে তো প্রচন্ড থাকবে, এইসব জিনিস তো কিছু মানুষকে প্রচন্ড ক্ষুব্ধ করে। কিন্তু তারপর আপনি দেখেন এই সমস্ত কিছু সত্ত্বেও ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, লেনদেন, পারস্পরিক যোগাযোগ কিন্তু কখনো নষ্ট হয়নি। বাংলাদেশের মানুষ কি কখনো কলকাতা যাওয়া বন্ধ করেছে? কখনো ভারতীয় পণ্য বর্জন করেছে? আনটিল রিসেন্টলি, ভেরি রিসেন্টলি একটা ডাক এসছে, তার আগে তো করে নাই। বাংলাদেশের মানুষ তো আপনার ভারতে চিকিৎসা নিতে গেছে, পড়াশোনা করতে গেছে। আমার প্রচুর ভারতীয় বন্ধু আছে, প্রচুর। এবং আমার সবচেয়ে বিদেশে মানে সবচেয়ে বেশি যাদের সাথে বন্ধুত্ব হয় তারা হচ্ছে ভারতীয়। আমার মতে এটা ব্যাপার না, এবং এটা যদি ব্যাপারও হয় এটা দুইটা দেশ সরকার ম্যানেজ করতে পারতো। কিন্তু এখানেও এখানে বিরাট ধরনের একটা আপনার বিভ্রান্তি রয়েছে। যেমন আপনি জানেন ভারতে একটা মানে অত্যন্ত ধর্মান্ধ ধরনের একটা সরকার রয়েছে। এরা হিন্দু ফান্ডামেন্টালিস্টদের ঘাড়ে ভর দিয়ে ক্ষমতায় আছে, হিন্দু ফান্ডামেন্টালিজমের চর্চা করে। আবার সেই গভর্নমেন্টই বাংলাদেশে ফান্ডামেন্টালিস্টদের রাইজ নিয়ে আপনার উৎকণ্ঠা প্রকাশ করে। তো এটা তো কংগ্রেস এই উৎকণ্ঠা প্রকাশ করলে এটা খুব যুক্তিযুক্ত লাগতো। আপনি নিজেই তো উস্কানিমূলক অনেক কাজ করেন, আমি বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। এটা যদি কংগ্রেস সরকার হতো, কংগ্রেস যদি কনসার্ন ব্যক্ত করতো, আমার কাছে জাস্টিফাইড মনে হতো। আবার বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনার নিজের দেশের সম্প্রদায়গত ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা নেয়, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দমন করার ক্ষেত্রে, ফাইন, অবশ্যই নেওয়া উচিত। কিন্তু যখন ভারতীয়রা এই সমস্ত ব্যাপারে উস্কানি দেয় বা ভারতের ধরনের এই ধরনের ঘটনা ঘটে যেটার রিলিজিয়াস এবং পলিটিক্যাল সেন্সিটিভিটি আছে, সেখানে সবসময় প্রপারলি রেসপন্ড করে না। তো এরা রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করি দুই দেশে যদি খুব সেন্সিবল গভর্নমেন্ট থাকে, ধরেন আজকে শেখ হাসিনার প্রথম গভর্নমেন্ট 1996 এর গভর্নমেন্ট, এবং ওই সময় যে ভারতীয় সরকার ছিল, ওই রকম দুইটা যদি ওই মাত্রায় রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও, বা 1991 সনে খালেদা জিয়ার যে গভর্নমেন্ট ছিল ওই রকম রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও এগুলি বড় আকার নিতে পারে না। এটা সরকারের প্রধানত দায়িত্ব। সরকার, বাংলাদেশের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বা এখানে ফান্ডামেন্টালিস্ট যে চিন্তাধারা আছে এটা দমন করার জন্য তারা কিন্তু কোনো একটা অভিভাবকত্বের ভূমিকা নেয় নাই। তারা পুরো নির্যাতন দমন করে প্রচন্ড কঠোর পদক্ষেপ দিয়ে এটাকে ধামাচাপা দিয়ে রাখিয়েছে। কিন্তু এটা প্রপার সাইকোলজিক্যাল দিকটাকে অ্যাড্রেস করা, এটার আপনার ডিপ্লোম্যাটিক দিকটা অ্যাড্রেস করা, এটা পলিটিক্যাল দিকটা অ্যাড্রেস করা সেভাবে করে নাই। যে জন্য আমার আশঙ্কা হচ্ছে আপনি দেখবেন এই সরকার যদি কোনোদিন টিকতে না পারে, তখন আপনি টের পাবেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা কতটা বিস্তার লাভ করেছে। এবং এটার জন্য সিংহভাগ দায়ী ভারতে যে বিভিন্ন কর্মকাণ্ড ঘটে সেগুলি, এবং আমাদের কারিকুলাম অনেক কিছু ব্যাপার আছে। তো আমার মতে জনগণকে দোষ দিয়ে লাভ নেই, এগুলো হচ্ছে সরকারগুলোর দোষ। না, আপনি এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আপনার কাছে আবারও আসতে চাই। আপনি পণ্য ব্যবহারের কথা বলছিলেন, আপনি চিকিৎসা নিতে যাওয়ার কথা বলছিলেন। এর কোনোটাই তো এমন না যে ভারতের প্রতি এক্সট্রা কোনো ফেভার করতে গিয়ে মানুষ এগুলি করছে, সেটা তার কাছে ভালো মনে হচ্ছে সেজন্য সে করছে। এবং আপনি লোকজনকে দোষ না দেওয়ার কথা বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি যে একটা পক্ষ থেকে এই যে উস্কানির কাজটা খুব নিয়মিতভাবে করা হইতেছে, সেইটাকেও কিভাবে আপনি দেখেন সেটা আমরা আপনার কাছে একটু শুনবো। কিন্তু জনাব তৌহিদ হোসেনের কাছে একটু শুনতে চাই। জনাব তৌহিদ হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকারগুলিরই আসলে এই ব্যাপারটার ক্ষেত্রে এই যে পারস্পরিক অনাস্থা এবং একটা শত্রুভাবাপন্ন জায়গা তৈরি হওয়া, সেটার জন্য সরকারকে দায়ী করা যায়? বিশেষ করে এই সরকার যেহেতু অনেক লম্বা সময় ক্ষমতা আছে, এই সরকারকে দায়ী করা যায় কিনা? দেখুন, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এভাবে যে ভারতের
অনেক প্রয়োজন আমরা মিটিয়েছি, এটা অবধারিত, ভারতীয়রাও স্বীকার করে এবং আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য আছে যে উনি তাদেরকে অনেক কিছু দিয়েছেন, তাদের যা কিছু প্রয়োজন ছিল সেগুলো। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে এটা রেসিপ্রোকেটেড হয়নি, এর বিনিময়ে আমাদের যেগুলি চাওয়া ছিল সেগুলি আমরা পাইনি। তো এটা নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে, কারণ মানুষ তো দেখতে পায় সবকিছু। পাশাপাশি এই যে বর্ডারে যে কিলিংটা হচ্ছে নিয়মিত, এটাও কিন্তু মানুষ প্রচন্ড তিক্ততা সৃষ্টি করে মানুষের মাঝে। তখন হয় কি, যখন এই তিক্ততাটা থাকে, এরকম একটা তিক্ত অনুভূতি থাকে এবং সরকার সেটা জন্য কিছুই করে না বা করতে পারে না, তখন এই সমস্যাগুলোর সাথে মানুষ সরকারকেও দায়ী করে যে এই সমস্যাগুলি আছে, সমাধান হচ্ছে না, তোমরা 15 বছর আছে, তোমরা কিছু করতে পারো না। এইটা কিন্তু মানুষের মনে স্বাভাবিকভাবেই এটা জেগে যায় বলে আমি মনে করি। সাম্প্রদায়িকতার যে প্রশ্ন উঠতেছিল, সুপ্ত সাম্প্রদায়িকতা আছে সবখানেই, এটা আমরা জানি, কিন্তু সরাসরি সাম্প্রদায়িক শক্তি যেটা, সেটা ভারতে অনেক বেশি প্রবল, অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের সরাসরি সাম্প্রদায়িক শক্তি আমরা জানি যে খুব একটা ছোট্ট নিশ তারা দখল করে আছে, তারা কিন্তু মেইন স্ট্রিম না কখনোই। কিন্তু ভারতে তো ঠিক তার উল্টোটা ঘটেছে। ভারতে এখন এমনকি আমরা যেটা বলি সফট হিন্দুত্ব লাইনে যাচ্ছে, যেগুলি সেকুলার দল সেগুলিও, ইনক্লুডিং কংগ্রেস। না, কিন্তু জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে মনে হয় না যে বাংলা নামের কেউ একজন কোন একটি থানার ভারপ্রাপ্ত দায়িত্ব থাকলে বা কোনো কিছু একটা থাকলে সেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হয়? এই সরকার আমলে কেন এত অন্য ধর্মের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা নিয়েও অনেক কথা হচ্ছে, সেটাকেও দেখা হচ্ছে যে একটা ভারতীয় প্রভাবের কারণে এটা হচ্ছে। যেখানে আমরা দেখেছি যে এর উল্টো পথটাও আছে, এটা প্রফেসর আসিফ নজরুল বলবেন, তার কাছে একটু জানতে চাইবো যে শুধুমাত্র অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে অনেক শীর্ষ পদ বা অনেক গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে আগের সরকারগুলির আমলে। এখন কি আপনার কাছে মনে হয় না যে এইটাও একটা মানে বলার মতো বা টকিং পয়েন্ট, যে থানার ওসি যদি একজন হিন্দু পাওয়া যায়, একজন পুলিশের বা অন্য কর্মকর্তা যদি হিন্দু পাওয়া যায়, যে এটা একটু তৌহিদ হোসেন থেকে শুনে আপনার কাছে আসি। জি জি। হ্যাঁ, দেখুন, আমি যেটা বলছিলাম যে সুপ্ত সাম্প্রদায়িকতা মানুষের মাঝে থাকে, এবং এই যে বললাম যে যেহেতু ক্ষোভ আছে, কাজে সবকিছুতেই সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, এটা একটা ফ্যাক্টর। আর আমরা স্ট্যাটিস্টিক্যালি গেলেও বোধহয় আসলে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটু বেড়েছে হয়তো। এটা আমি আমার কাছে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি না, তবে এটা ঠিক যে কিছু মানুষের মধ্যে এ ধরনের অনুভূতি আছে। তবে ব্যাপকভাবে কিন্তু মানুষ এরকম মনে করে না যে হিন্দু হওয়াতে কোনো সমস্যা আছে, যদি না তারা আসলে মানে যদি তাদের দায়িত্বটা নিরপেক্ষভাবে পালন করে, মানুষ মনে হয় না সেটা নিয়ে খুব বেশি বিচলিত হবে। আমার মনে হয় যে একটু প্রফেসর আসিফ নজরুলকে এটা শুনি, যে প্রফেসর আসিফ নজরুল এইটা হচ্ছে যে জি আপনি। আমি বুঝেছি আপনার প্রশ্ন। শুনেন, আমি যেহেতু শিক্ষক, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি কিছু কিছু কমপ্লেইন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে, কিছু কিছু অভিযোগ শুনেছি, সরাসরি শুনেছি। ধরেন আমার একজন ফ্যান আছে, হয়তো সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে সাধারণ চাকরি করে, সে আমাকে বলে স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে, আমাকে বাদ দিয়েছে, এরকম দু একটা কমপ্লেইন আমি শুনেছি। এখন এটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি এটাকে আপনি বিবেচনায় নেবেন না। আমাদের সংবিধান বলে কারোর ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ, আমি যদি দেখি ঢাকা শহরে 50টা থানার মধ্যে ধরেন 30 জন, ধরেন যদি দেখি 30 জন হিন্দু ধর্মাবলম্বী আছে, 20 জন মুসলিম ধর্মাবলম্বী আছে, তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি উনাদের জনসংখ্যা অনুপাতে, উনারা যদি জনসংখ্যার 15% হয় হিন্দু জনগোষ্ঠী, চাকরিতে 20% থাকুক, 25% থাকুক, সহনীয়, কিন্তু জনসংখ্যার যদি 15% হন আর চাকরিতে যদি থাকেন 50-60% বা ভালো পোস্টিং এ, তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে পারবেন না। প্রফেসর আসিফ নজরুল, আমি কিন্তু এখানে একটু স্ট্যাটিস্টিক্স দিতে বলছি যে ধরেন কোন বাংলাদেশে কোন চাকরিতে কি 50%-এর মতো মাইনরিটিজ বা মুসলমান না এরকম লোক আছে? না, আমি তো চাকরি বলি না, সরি, আমি হচ্ছে ঢাকা শহরে পোস্টিং, সরি আমি ক্ল্যারিফাই করি, পোস্টিং, চাকরি না, পোস্টিংটা বলি, পোস্টিং। হ্যাঁ, মানে ঢাকা শহরে পোস্টিংটা হচ্ছে একটা প্রাইস পোস্টিং। দেখেন, আমি কিন্তু জানি না 50 জনের মধ্যে 30 জন আছে নাকি, তবে তৌহিদ ভাই যেটা বলেছে আগের চেয়ে অনেক বেড়েছে। এখন এই প্রশ্নগুলো যখন মানুষের মনে আসে,
এগুলি খুব আইসোলেটেড ভাবে আসে না, কারণ আমরা দেখি দিনের পর দিন আমাদের সরকার ভারতকে তোয়াজ করে চলেছে, এই জন্য এই কোশ্চেনটা আসে। এটা আপনার হয়তো মূল কারণ হয়তো ধর্মীয় না, আপনি যেভাবে বলছেন আমার কাছে মূল কারণ ধর্মীয় মনে হয় না, কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ, তারা এটা ভুলতে পারে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না। তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি, আজকে আমাদের সাথে কি এটা ফাজলামি করছে? 15 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর যাবত বলছে। তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না। তাদের মনে প্রশ্ন আছে যখন আমি যখন ভারতে যাই, আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে, আর সরকার এটা নিয়ে কিছু বলে না। এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষোভ কতটুকু আর সম্প্রদায় কারণে ক্ষোভ কতটুকু, এটা তো আমাদের কোনো স্টাডি নাই। তবে সম্প্রদায়গত ক্ষোভই একমাত্র ক্ষোভ না, এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের ক্ষোভ থাকা উচিত না, এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে, এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না, এটা আসলে সত্যি না। এখন আমি তো সত্যিটা জানি না, বাট আমরা যখন মানুষকে বলতে শুনি, কিছু কিছু ক্ষেত্রে শুনি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদের অবশ্যই প্রোটেক্ট করতে হবে, কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব, এটা আমার সংবিধান বলে না। প্রফেসর আসিফ নজরুল, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আগে আমি একটু বলি, 2019 সালে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে। সেই সময়কার একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফ এর সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল, এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহতের সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফ এর মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে, এতে বিজিবি বাধ্য হয়ে গুলি করেছে। আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে। আর আপনি যে প্রসঙ্গে কথা বলেছিলেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রপোর্শনেট ভাবে তাদের অনেক বেশি চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে বা অমুসলমান না। তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি দেখতেই চান, ধরেন এই জিনিসটা আপনি তুলেছেন, আমি কোথাও নিজের থেকে তুলি না, তাহলে আপনি একটা কাজ করেন না, ডয়েটসে ভ্যালি থেকে আপনি একটা স্টাডি করান যে ঢাকা শহরে, চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে, আমি আপনাকে পোস্টিং এর ক্ষেত্রে বলছি, সেখানে আপনি একটা স্টাডি করে বলেন যে কিছু মানুষ যেটা মনে করে এটা ভুল, এটা বের হয়ে আসুক না। ঠিক আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনাতে যে আপনার হাইপোথিসিসটা কি? নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ। আমার হাইপোথিসিস না রে ভাই, আমি এগুলি নিয়ে বদার না। আমার কথা হচ্ছে আমি কিছু মানুষকে বলতে শুনি যে এই সমস্ত জায়গায় যেখানে আপনার মানে রিক্রুটমেন্টটা, যেখানে পোস্টিংটা খুবই ফিনান্সিয়ালি এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ডিসপ্রপোর্শনের নাম্বার আছে, কিন্তু আমি এটা জানি না সত্যি নাকি। আপনি বললাম আমি দেখতে চেষ্টা করব 50% আমি তো 50% বলি না, আমি বলছি আমি বলেছি ডিসপ্রপোর্শনেটলি বেশি আছে।